হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রাজদীপ স্যার। হিস্ট্রিপিডিয়ার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোমাদের রাজদীপ স্যার। অনেকদিন আগে, মানে অনেক বছর আগে, আমি একটা বই পড়েছিলাম। বইটার নাম হচ্ছে তোমার দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। ঠিক আছে? তো বইটাতে আমরা দেখতে পাই যে এই বইটি একটি বাচ্চা মেয়ে, যার বয়স মানে 13 থেকে 14 বছরের, মানে 13 থেকে 15 বছরের মধ্যে, এই টাইম পিরিয়ড ধরে এই বইটি আর কি লেখা হয়েছে। এই বাচ্চা মেয়েটি কে ছিলেন, এই বইটির উল্লেখ আজকে আমি কেন করছি? এই মেয়েটি ছিলেন হচ্ছে একজন জার্মান ইহুদি। 1942 থেকে 1944 খ্রিস্টাব্দের মধ্যে এই বইটি উনি লিখেছিলেন। এটাকে বই বলা ঠিক হবে না, এটা বই নয়। হ্যাঁ, এটা বই নয়। এটা ছিল হচ্ছে তোমার ওই বাচ্চা মেয়েটির একটা ডায়েরি। সেই ডায়েরির মধ্যে উনি 1942 থেকে 1944 খ্রিস্টাব্দের মধ্যে তৎকালীন জার্মানিতে কি ঘটনা ঘটছে, ইহুদিদের সাথে বা জিউসদের সাথে সেই সময় কিরকম নৃশংস এবং বর্বর আচরণ করা হচ্ছে, সেগুলো কিন্তু উনি ওনার ডায়েরিতে লিপিবদ্ধ করে গেছেন। প্রথম দিকে আমরা দেখতে পাই, 1942 খ্রিস্টাব্দের দিকে আমরা দেখতে পাই যে উনি যখন ওনার পিতামাতা ওনাকে নিয়ে যখন লুকিয়ে বেড়াচ্ছেন চারিদিকে, অ্যামস্টারডামে লুকিয়েছিলেন, তো যে লুকিয়ে বেড়াচ্ছেন, সেই সময় মেয়েটি, বাচ্চা মেয়ে, তো মেয়েটি 13 বছরের একটা মেয়ে, তো মেয়েটি তখন ভয় পাচ্ছে। কিন্তু ধীরে ধীরে ওনার লেখনীতে আমরা সেই ভয়টা কেটে গিয়ে, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, মানুষ একটা জিনিসে কতবার ভয় পাবে, তো তার ভয়টা কিন্তু কেটে যায়। সে তার বইয়ের মধ্যে, তার ডায়েরির মধ্যে এমন দার্শনিক বিশ্লেষণ করছে ঘটনাগুলোর, যেটা দেখলে মনে হবে যে একটা 13 থেকে একটা 15 বছরের মেয়ের পক্ষে এটা লেখা সম্ভবই নয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 1944 খ্রিস্টাব্দ পর্যন্তই মেয়েটি এই বইটি লিখতে পেরেছিল, কারণ তারপরে এ ধরা পড়ে যায়, মানে এর পুরো পরিবারই ধরা পড়ে যায়, এবং তারপরে আমরা দেখতে পাই যে মেয়েটি এবং মেয়েটির বোনকে আলাদা করে দেওয়া হয় তার পিতামাতার কাছ থেকে। ঠিক আছে? এবং আমরা দেখতে পাই যে কনসেন্ট্রেশন ক্যাম্পে উনি এবং ওনার বোন, এরা দুজনে কিন্তু মৃত্যুবরণ করছেন। ওনার বোন আগে মৃত্যুবরণ করছেন, মানে ওনার দিদি, ওনার বোন নয়, ওনার দিদি আগে মৃত্যুবরণ করছেন, তারপরে উনি মৃত্যুবরণ করছেন। এবং ওনার মাও রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। মানে কনসেন্ট্রেশন ক্যাম্পে সেই সময় কিরকম ভয়ঙ্কর অবস্থা ছিল, কিরকম জুলুম চালানো হতো, সেটা তোমরা বুঝতেই পারছো। তো মারা যান। যার কথা বলছি সেই মেয়েটির নাম হচ্ছে অ্যানি ফ্র্যাঙ্ক। অ্যানি ফ্র্যাঙ্ক একটা বাচ্চা মেয়ে, যে তার জীবনের এই 3টে বছর, তার এই ডায়েরির মধ্যে সে লিপিবদ্ধ করে গেছে, এবং আমাদের জন্য এমন একটা দলিল লিখে গেছে, যে দলিলটা সত্যি কথা বলতে গেলে মনুষ্যত্বকে কাঁপিয়ে দেয়, মনুষ্যত্বকে তার ভিত থেকে কাঁপিয়ে দেয়। যাই হোক, তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এবং এই কথাটা এই কারণেই আমি বললাম যে আজকে আমরা হলোকস্ট নিয়ে আমাদের ক্লাসটি করব। ছোট হবে ক্লাসটি, কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, একটু মন দিয়ে সকলে করো। আমরা ফার্স্টে জেনে নেবো যে হলোকস্ট কি। দেখো, হলোকস্ট যে কথাটা, সেটা এসছে হচ্ছে তোমার হলোকস্টন নামক একটি গ্রিক শব্দ থেকে, যেটার মানে হচ্ছে তোমার অগ্নির নৈবেদ্য। অগ্নির নৈবেদ্য, অগ্নিকে তার নৈবেদ্যের জন্য কিছু অফার করা হচ্ছে। ঠিক আছে? এই অফারিং কনজাম্পড বাই ফায়ার। ঠিক আছে? এবং এর যদি লিটারাল মানে আমরা বলতে চাই, বা এটা যদি মানে আক্ষরিক মানে যদি বলতে চাই, মানে বা এই এই কথাটার মাধ্যমে কি বোঝাতে চাইছে, না এর কথাটার মাধ্যমে আমরা বলতে পারি যে কথাটার মাধ্যমে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে একটা সিস্টেমেটিক সিস্টেমেটিক প্রসিকিউশন
এবং মার্ডার, systematic prosecution and murder around 6 million European Jew, 6 মিলিয়ন ইউরোপিয়ান, 60 লক্ষ ইউরোপিয়ান ইহুদিদের হত্যা করেছিলেন কে না মানে জার্মানির মানে অ্যাডলফ হিটলার এবং তার নাজি রেজিমেন্ট বা তার নাজি রেজিম। এই যে হলোকস্টের যে ঘটনাটা, এই ইহুদিদের যে প্রসিকিউট করা বা তাদের যে মার্ডার করা, এই ঘটনাটা কতদিন ধরে চলেছিল? 1941 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ যেই সময় আমরা দেখতে পাচ্ছি যে তোমার 1941 মানে যেই সময় আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার একদম তার পিকে আছে, সেই সময় থেকে মানে ভয়াবহ পরিণতিতে আর কি, মানে তোমার এই এই যে ফেজটা তোমরা দেখছো 1941 থেকে 1945, এই ফেজটা একদম ভয়াবহ মানে ফেজ ছিল ইহুদিদের জন্য, ইউরোপিয়ান ইহুদিদের জন্য। মানে প্রচন্ড অত্যাচারের মধ্যে দিয়ে এই সময়টা তাদেরকে যেতে হয়েছে। কিন্তু এই অত্যাচারের যে জায়গাটা, এটা কিন্তু আরো আগে থেকেই শুরু হয়েছে 1933 থেকে, যেই সময় আমরা দেখতে পাই যে অ্যাডলফ হিটলার জার্মানির পাওয়ারে আসে। সেই সময় থেকেই কিন্তু তোমার হচ্ছে যে এই ইহুদিদের প্রতি যে অত্যাচারের যে জায়গাটা, সেটা কিন্তু শুরু হয় এবং এটা তীব্রতর হয়ে ওঠে হচ্ছে 1941 থেকে 1945 খ্রিস্টাব্দের মধ্যে। ঠিক আছে, তারপরে আমরা দেখছি যে কেন এই অত্যাচার বা এই প্রসিকিউশন, এই মার্ডার, এইগুলো কেন? কারণ হচ্ছে যে নাৎসিরা বিশ্বাস করতো বা নাজিসরা যেটা বিশ্বাস করতো, হিটলার যেটা বিশ্বাস করতো, তারা পিওর রেসে বিশ্বাস করতো। অর্থাৎ তারা মনে করতো যে আমরা আরিয়ান্স, আমরা আর্য, এবং আমাদের যে মানে জাতির যে আর কি তোমার পিউরিটি, সেটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। এবং এই জাতির পিউরিটি রক্ষা করতে গেলে আমাদেরকে ইহুদিদেরকে করতে হবে, নিধন করতে হবে। কেন করতে হবে? জিউসদেরকে কেন নিধন করতে হবে? কারণ তারা হচ্ছে আরিয়ান রেসের জন্য একখানা ডেঞ্জার বা একটা বিপদ। ঠিক আছে, এবং এইটা এতটা রেশিয়াল একখানা ভিউ ছিল বা এতটা আইডিওলজিক্যাল বা পলিটিক্যাল, এত মানে তুমি যাই ভাবেই দেখো, এটা এতটা রেশিয়াল ছিল এই চিন্তা ভাবনাটা, যার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছিলাম যে 6 লক্ষ তোমার হচ্ছে যে নিষ্পাপ জিউকে কিন্তু তার প্রাণ ত্যাগ করতে হয়েছিল এই একটা অদ্ভুত রেসিস্ট কারণের জন্য বা একটা রেশিয়াল কারণের জন্য। এর হিস্টোরিক্যাল কনসেপ্ট মানে কনটেক্সটটা আমরা একটু দেখে নেব। 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ, এই সময় আমরা জানি যে তোমার প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু সেই সময় হয়েছিল। ঠিক আছে, এই সময় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধতে আমরা দেখতে পাই যে অক্ষ শক্তি, সেই অক্ষ শক্তি কিন্তু তোমার হচ্ছে যে পরাজয় হয়। এই অক্ষ শক্তিতে কারা ছিলেন? এই অক্ষ শক্তিতে তোমার হচ্ছে যে জার্মানি ছিলেন। তো আমরা দেখতে পাই যে প্রথম বিশ্বযুদ্ধতে জার্মানি পরাজয় হয় এবং এই পরাজয়ের জন্য আমরা দেখতে পাই যে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টের এই পরাজয়ের জন্য তোমার হচ্ছে যে পুরোপুরি ভাবে আর কি দায়ী করা হয় হচ্ছে তোমার মানে অ্যাডলফ হিটলার যখন আর কি তোমার এতে আসে, জার্মানির যখন জার্মানিতে যখন উনি পাওয়ারে আসেন এবং নাজি পার্টি যখন রাইজ হয়, সেই সময় উনি আর কি পুরোপুরি ভাবে এই ঘটনার জন্য ইহুদের মানে জিউসদেরকে উনি কিন্তু পুরোপুরি ভাবে দায়ী করতে থাকেন। ঠিক আছে, পুরোপুরি ভাবে উনি দায়ী করতে থাকেন। এবং আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে উনি যখন জার্মান চ্যান্সেলর হন 1933 খ্রিস্টাব্দে, উনি যখন জার্মান চ্যান্সেলর হচ্ছেন, সেই সময় কিন্তু উনি পুরোপুরিভাবে নিজের দেশের কন্ট্রোল, পুরোপুরি গভর্নমেন্টের কন্ট্রোল এবং কান্ট্রির কন্ট্রোল পুরোপুরিভাবে নিজের আন্ডারে নিয়ে চলে আসছেন। এবং তারপরে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে তিনি কিন্তু মানে আহ যখন উনি পাওয়ারে চলে আসছেন, অ্যাডলফ হিটলার যখন পাওয়ারে চলে আসছেন, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে উনি পাওয়ারে আসবার পরেই সমস্ত যে মানে পলিটিক্যাল অপোজিশন যারা ছিলেন, তাদেরকে মানে ওনারা কিন্তু তোমার হচ্ছে যে পুরোপুরি ভাবে আর কি সাপ্রেস করা শুরু করে। যত অপোজিশন ছিলেন মেরে দাও, যত অপোজিশন লিডার ছিলেন মেরে দাও, যত অপোজিশন সাপোর্টার ছিলেন মেরে দাও বা গুম করে দাও তাদেরকে। নাজি রেজিমে এরকম টাইপের কিন্তু হতো। ঠিক আছে, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে তোমার এই সময়ে নাজি গ্রুপ আর কি মেইনলি টার্গেট করতে হচ্ছে যারা হোমোসেক্সুয়াল,
যারা রোমানি পিপল ছিল, যারা মানে ইন্ডিভিজুয়ালিস্ট, মানে যারা একটু আলাদা ছিল, বা মানে জার্মানি ছিল না, জার্মানির ছিল না, বা ইউরোপিয়ান সেইভাবে ছিল না, এবং যারা জিউ পপুলেশন ছিল বা যারা জুইস পপুলেশন ছিল, তাদেরকে বিশেষভাবে এদেরকে কিন্তু তোমার হচ্ছে যে এই নাজিরা কিন্তু তোমার হচ্ছে যে নাজি বাহিনী কিন্তু এদেরকে কিন্তু ট্রাই বা হচ্ছে তোমার টার্গেট করতো, এবং এদের উপরই সব থেকে বেশি অত্যাচার নেমে এসছে, সব থেকে বেশি। তারপর আমরা যেটা দেখতে পাই, এবারে পড়বো হচ্ছে তোমার প্রসিকিউট কিরম ভাবে হয়েছিল, বা তোমার হচ্ছে যে জার্মান মানে জিউসদের প্রতি যে অত্যাচার সেটা কিরম ভাবে হয়েছিল। দেখো, জার্মানির মাত্র 1% পপুলেশন ছিল হচ্ছে তোমার এই জিউসরা, 1% পপুলেশন। কিন্তু আমরা দেখতে পাই তারা নিজেদের মেধার জন্য, তোমরা যদি এখনো দেখো, এখনো জিউরা কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু তোমার হচ্ছে যে হন, মানে তারা কিন্তু ইকোনমিক্যালি প্রিভিলেজড হন। তারা মানে কি বলবো, তারা হচ্ছে তোমার বর্ন ট্যালেন্টেড যদি তাদেরকে বলা যায়, জন্মগতভাবে যদি তাদেরকে ট্যালেন্টেড বলা যায়, সেটা খুব একটা অতিশক্তি করা হবে না। কারণ তোমরা যদি নোবেলে প্রাইজ প্রাপকদের যদি একটা লিস্ট তোমরা দেখো, সেখানে তোমরা দেখবে যে কত মানে পৃথিবীর কত কম জনসংখ্যা হওয়া সত্ত্বেও কতজন জিউ এই নোবেল প্রাইজ কিন্তু তারা জিতেছে। ঠিক আছে, তো তারা যেখানেই ছিলেন, মানে যতদিনই তারা যেই দেশেই তারা বসবাস করেছেন, তারা কিন্তু ইকোনমিক্যালি সবসময় প্রিভিলেজ ছিলেন, বা ইকোনমিক্যালি তারা সবসময় তোমার হচ্ছে যে উন্নতই ছিলেন অর্থনৈতিক দিক থেকে। তো সেই রকমই আমরা দেখতে পাই যে জার্মানিতে যে 1% যে তোমার জুইস পপুলেশন যারা ছিলেন, তারা কিন্তু তোমার হচ্ছে ইকোনমিক প্রিভিলেজেস ছিলেন, এবং মানে ইকোনমিক দিক দিয়ে বা অর্থনৈতিক দিক দিয়ে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে স্বাবলম্বী ছিলেন। ঠিক আছে, অনেক তোমার জার্মান থেকেও ওনারা কিন্তু অনেকটা ইকোনমিক ভাবে তোমার হচ্ছে যে এই ছিলেন, উন্নত ছিলেন সেই সময়। তারপর আমরা যেটা দেখতে পাই যে হিটলার যেটা করেন, প্রথমেই আমরা দেখতে পাই যে ওয়ার্ল্ড ওয়ার এর যে তোমার ভার হয়েছিল, যেটা আমি একটু আগেও বলছিলাম, যে পুরোপুরি ভাবে উনি আর কি তোমার হচ্ছে যে এই হারটা আর কি তোমার হচ্ছে যে জুইসদের ওপর বা জুইস পিপলদের ওপর পুরোপুরি ভাবে এই ব্লেমটা আর কি উনি দিয়ে দেন। বা হিটলারের এটা আইডিওলজি ছিল, আইডিওলজির মধ্যেই পড়তো। এবং 1930 খ্রিস্টাব্দে বা মানে এই যে ইকোনমিক যে এই যে ওয়ার্ল্ড ওয়ার 1 হয়ে যাওয়ার পর তো ওনাদের মাথায় খুব ঋণের একটা বোঝা পড়েছিল, মানে জার্মানির ওপর। তো সেইটার জন্য দায়ী করতে থাকে হচ্ছে তোমার এই জুইস পিপলদেরকে। আমরা যেটা দেখতে পাই যে বিভিন্ন রকম ল নিয়ে আসা হয় এই সময়, যার মাধ্যমে জুইস পিপলদের সিভিল এবং পলিটিক্যাল সমস্ত রাইটস আর কি কেড়ে নেওয়া হয়। এবং নাজি পিপলরা মানে নাজি প্যারামিলিটারি মানে প্যারামিলিটারিসরা তোমার হচ্ছে যে টেরোরাইজড করতে থাকে হচ্ছে তোমার জুইস কমিউনিটিসদেরকে। ঠিক আছে, এদের কাছ থেকে সমস্ত মানে তোমার পাওয়ার কেড়ে নেওয়া হয়, সিভিল পলিটিক্যাল সমস্ত রাইটস এদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, এবং এদেরকে আর কি তোমার হচ্ছে যে টেরোরাইজড করতে থাকে হচ্ছে তোমার নাজি প্যারামিলিটারিসরা। ঠিক আছে, এইরকম একটা ভয়ঙ্কর আর কি তোমার হচ্ছে যে পরিস্থিতি। তারপরে আমরা যেটা দেখতে পাই যে তোমার তারপরে আমরা দেখতে পাই যে তোমার বিভিন্ন রকম যে ঘটনা পরম্পরায়, যেমন হচ্ছে তোমার দ্য নাইট অফ ব্রোকেন গ্লাসেস, যেটা 1938 খ্রিস্টাব্দে হয়েছিল, যখন আমরা দেখতে পাই যে নাজি মবসরা আর কি তোমার হচ্ছে যে জুইস ওন আর কি তোমার যেসব বিজনেসেস গুলো ছিল, যে সিনেগগস গুলো ছিল, মানে ওনাদের ধর্ম ধর্ম আর কি আমাদের যেমন আহ তোমার পুজোর জায়গা হয়, মন্দির হয়, তো সেই রকম আর কি তোমার হচ্ছে যে ওই জুইস পিপলদের জন্য কিন্তু সিনেগগ আছে। তো এই সিনেগগস আর কি তোমার হচ্ছে যে হত্যা মানে ধ্বংস করা হয়। তারপরে আমরা দেখতে পাই যে তোমার হোমস, যে মানে জুইস পিপলদের যে সব হোমস ছিল সেগুলোকে ডিস্ট্রয় করা হয়, জুইস পিপলদেরকে অ্যাসল্ট করা হয়, তাদেরকে প্রচন্ড পরিমাণে তাদেরকে আর কি কিল করা হয় এই সময়। ঠিক আছে, 1938 খ্রিস্টাব্দে দ্য নাইট অফ ব্রোকেন গ্লাস, এটা একটু মাথায় রাখবে। আর তারপরে দেখো, এটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমার আমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমার যখন আর কি তোমার হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়, সেই সময় আমরা দেখি এই অত্যাচারের মানে অত্যাচারের যে তোমার মানে অত্যাচারের যে মাত্রা ইহুদিদের প্রতি, সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি বেড়ে যায় এই সময়টায়। প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, পোল্যান্ড আক্রমণ করে, এবং সেখানকার যে জুইস পপুলেশন ছিল তাদেরকেও আর কি তোমার হচ্ছে যে বিভিন্নভাবে আর কি প্রসিকিউট করা হতে থাকে। ঠিক আছে, তারপরে আমরা যেটা দেখতে পাই যে তোমার হিটলারের মেইন আর কি তোমার ইনভেশন
ওনার যে আর কি অ্যাগ্রেসিভ, সেটাকে আর কি তোমার হচ্ছে যে আহ এটা আর কি তোমার হচ্ছে যে এটা ব্যাখ্যা করা হতো এই কারণে, হিটলারের যে তোমার অ্যাগ্রেসিভ যে এক্সপ্যানশনিজম এম, সেটাকে আর কি ব্যাখ্যা করা হতো হচ্ছে তোমার লিভিং স্পেসের জন্য। কাদের জন্য? না জার্মান পিপলদের বসবাসের জন্য। তোমার হচ্ছে যে হিটলারের এই তোমার হচ্ছে যে যুক্তিটা ছিল, মানে অদ্ভুত যুক্তি। তোমরা ভাবো যে একটার পর একটা তোমার দেশকে আক্রমণ করছে, সেখানে আক্রমণ করবার পর সেখানে তোমার হচ্ছে যে জুইস পিপল এবং তোমাদেরকে বললাম আরো যেসব অন্যান্য ধরনের মানে হোমোসেক্সুয়াল এরকম ধরনের মানুষ যারা থাকতেন, তাদের ওপর আক্রমণ করতো, তাদেরকে হত্যা করতো। এবং এর অজুহাত কি ছিল? এর অজুহাত ছিল যে জার্মান পিপলদের বসবাসের জন্য, তাদের মানে করবার জন্য, তোমার হচ্ছে বসবাসের জন্য তাদের জায়গা আর কি তোমার হচ্ছে যে বাড়ানো হচ্ছে, এই কারণে ইনভেশন হচ্ছে বিভিন্ন ইউরোপিয়ান দেশ বা বিভিন্ন দেশে আর কি ইনভেশন করা হচ্ছে, সেখানকার শান্তি বিঘ্নিত করা হচ্ছে। যাই হোক, এরপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আহ, এই সিস্টেমেটিক ওয়েতে আমরা দেখতে পাই যে তোমার নাজিসরা আর কি এই জুইস পিপলদের ওপর আর কি তোমার হচ্ছে যে অত্যাচার, মার্ডার, জেনোসাইড করেছিলেন, এবং মিলিয়ন্স অফ জুইসদেরকে আর কি তোমার হচ্ছে যে জুইস পপুলেশন সেই সময় কিন্তু ইউরোপ থেকে আর কি কমে গেছিল। যারা বেঁচে ছিল তারা তোমার হচ্ছে যে নয় আমেরিকা নয় মিত্র শক্তির কোনো দেশে গিয়ে আর কি তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল, বা তারা অন্যান্য জায়গায় তারা চলে গেছিল, তারা কিন্তু আর ইউরোপের মধ্যে আর থাকেনি। আর যারা ছিল তারা তো তোমরা দেখতেই পাচ্ছ যে 60 লক্ষ আর কি তোমার হচ্ছে যে জিউসদেরকে আর কি হত্যা করা হয়। ঠিক আছে, এবং আমরা দেখতে পাই যে তোমার অনেক নাজিসদের এইরকম তোমার হচ্ছে যে এর জন্য অনেকে অনেক আর কি জুইস আর কি তোমার হচ্ছে যে বিভিন্ন দেশে আর কি মাইগ্রেট হয়ে যেতে আর কি বাধ্য হন। এবং আমরা যেটা দেখতে পাই যে তোমার আহ আমরা যেটা দেখতে পাই যে তোমার বিভিন্ন জুইস পিপলদেরকে এই সময় আর কি তোমার হচ্ছে যে আইসোলেশনে আর কি রাখা হতো। আইসোলেশনে রাখার নাম করে তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হতো। এই কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল হচ্ছে টর্চার চেম্বার এক একটা। ঠিক আছে, এখানে ভয়ঙ্কর ভাবে তাদের সাথে আর কি তোমার হচ্ছে যে টর্চার করা। মিলিয়ন্স মানে হচ্ছে তোমার লক্ষ লক্ষ তোমার হচ্ছে যে জিউসদেরকে, লক্ষ লক্ষ ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল, এবং তাদেরকে মানে করতে মানে লেবার হতে তাদেরকে আর কি ফোর্স করা হয়েছিল, তাদেরকে ফোর্স লেবারে আর কি পরিণত করা হয়েছিল, জোর করে তাদেরকে আর কি লেবারে পরিণত করা হয়েছিল। তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে তোমার আহ জিউসদের ওপর এরকম ভাবে আর কি তোমার হচ্ছে যে অত্যাচার নেমে আসে, এবং তার মধ্যে মানে এই অত্যাচারের নমুনার মধ্যে সব থেকে যেটা ভয়ঙ্কর ছিল সেটা হচ্ছে তোমার গ্যাস চেম্বার ছিল। ঠিক আছে, গ্যাস চেম্বার ছিল। এই গ্যাস চেম্বারের মাধ্যমে প্রচুর জিউ পিপলদেরকে বা প্রচুর ইহুদি মানুষদেরকে কিন্তু এই সময় কিন্তু তোমার হচ্ছে যে মানে মৃত্যু দিকে আর কি ঠেলে দেয়া হয়। এবং এদেরকে মানে এমন ভাবে এদের সাথে ট্রিটমেন্ট করা হতো সেই সময় জার্মানিতে, বা জার্মানির অধীনে বা বলা ভালো অ্যাডলফ হিটলারের অধীনে থাকা যেসব তোমার কান্ট্রিগুলো ছিল, যেসব অঞ্চলগুলো ছিল, সেই সব অঞ্চলে এদের সাথে এমন ভয়ঙ্কর আচরণ করা হতো যেন তারা আনওয়ান্টেড, তাদের কোনো অস্তিত্বই থাকা উচিত নয়, তারা রইলো কি রইলো না এতে কোনো মানে কোনো কারোর কোনো যায় আসে না, এরকম ধরনের একটা মানসিকতা। মানে এরকম ভাবে তাদের সাথে আর কি আচরণ বা ট্রিটমেন্ট করা হতো বা অত্যাচার করা হতো। তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই তোমার বিভিন্ন যে কনসেন্ট্রেশন ক্যাম্পস এবং বিভিন্ন যে তোমার এই থাকতো সেগুলোর ব্যাপারে। কনসেন্ট্রেশন ক্যাম্পসে আমরা দেখতাম যে তোমার প্রসিকিউট মানে পিপলদেরকে আর কি ইমপ্রিজেন্ট করা হতো, এবং এখানে তাদেরকে আর কি প্রসিকিউট বা তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার মানে বিভিন্ন ধরনের তাদের উপর আর কি তোমার হচ্ছে যে পরীক্ষামূলক অত্যাচার চালানো হতো তাদের উপর, বলা যেতে পারে ভালো। তারপরে আমরা যেটা দেখতে পাই যে তোমার অস্ট্রিচ, যেটা আর কি তোমার হচ্ছে যে পোল্যান্ডে অবস্থিত, এটা হচ্ছে তোমার নাজি একটা কনসেন্ট্রেশন ক্যাম্প। এবং এখানে আমরা দেখতে পাই যে তোমার হলোকাস্ট ব্রুটালিটির একটা সিম্বল হিসাবে এটাকে আমরা বিবেচনা করতে পারি, কারণ এখানে আমরা দেখতে পাই যে 1.1 মিলিয়ন পিপলের ওপর এই ব্রুটালিটি আর কি হয়েছিল, তাদেরকে প্রসিকিউট করা হয়েছিল, কতজনকে মানে তোমার হচ্ছে যে মানে মেরে ফেলা হয়েছিল। এবং এখানে আমরা যেটা দেখতে পাই যে তোমার
মানে এই 1.1 মিলিয়নের মধ্যে সকলেই যে জিউস ছিলেন বা সকলেই যে ইহুদি ছিলেন এরকম নয়, তবে মোস্ট পপুলেশন কিন্তু তোমার হচ্ছে যে জিউসই ছিলেন। এবং আমরা যেখানে দেখতে পাই যে এখানে তোমার হচ্ছে যে তাদের ওপর ভয়ানক অত্যাচার, তাদের একটা অস্বাস্থ্যকর পরিবেশে রাখা, গ্যাস চেম্বারের মধ্যে তাদের অত্যাচার, এই সমস্ত মিলিয়ে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, এবং সেই অস্বাস্থ্যকর পরিবেশে অনেক বন্দী তো তোমার হচ্ছে যে ডিজিজের জন্যই মারা যেত। যেমন এই অ্যানি ফ্র্যাঙ্কের কথা বললাম, ইনিও কিন্তু ডিজিজ হয়েই মারা গেছিলেন, মানে কনসেন্ট্রেশন ক্যাম্পে। এনার যে মানে দিদি তিনিও মারা গেছিলেন, এবং এনার যে মা তিনিও মারা গেছিলেন, যার কথা আমি প্রথমে, যেই বাচ্চা মেয়েটার কথা প্রথমে আমি বলছিলাম। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আহ, এই 1945 খ্রিস্টাব্দ থেকে এই ক্যাম্পগুলো, কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোকে উঠিয়ে দেওয়া হয়, কারণ যুদ্ধে হেরে যাওয়ার পর এবং হিটলারের পতনের পর আমরা দেখি যে এই মানে সভ্য সমাজে বা সভ্য মানুষদের মধ্যে এগুলোর আর কোনো স্থান থাকে না, যার জন্য এগুলো এখন একটা ভিকটিমসদের যে মেমোরিয়াল সেটা হিসাবেই এগুলো এখন রয়ে গেছে। তারপরে আমরা যেটা দেখতে পাই যে তোমার অস্ট্রিচ, যে তোমার এখানে যেই ব্রুটালিটি যেটা হয়েছিল, যে ট্রিটমেন্ট আর কি ইহুদিদের ওপর হয়েছিল, এটা আর কি তোমার হচ্ছে যে মানে এটা একটি মানে ভয়ঙ্কর ছিল, মানে মানবতাকে লজ্জা প্রদান করবার মতো সমস্ত ঘটনা এখানে আর কি ঘটেছিল এই ক্যাম্পে, এই পোল্যান্ডের। আমরা যেটা দেখতে পাই যে তোমার রেড আর্মি তোমার হচ্ছে যে লিবারেশন অফ দ্য ক্যাম্প, এই ক্যাম্পটাকে আর কি লিবারেশন করছেন হচ্ছে রেড আর্মি 27শে জানুয়ারি 1945 খ্রিস্টাব্দে। এবং এই হরিফিক যে তোমার যে সিচুয়েশন, এই হরিফিক সিচুয়েশন থেকে আর কি তোমার হচ্ছে যে মুক্তি পাচ্ছে অনেকে, বা যারা, যাদের যা হওয়ার তো হয়ে গেছে, অনেকে তো মারাও গেছেন। তো ফাইনালি এই জায়গা থেকে আর কি সবাই মুক্তি পাচ্ছে, বা এই নৃশংসতা থেকে আর কি পৃথিবী মুক্তি পাচ্ছে। এবং এই দিনটাকে আমরা যেটা দেখতে পাই যে তোমার ইন্টারন্যাশনাল হোলোকাস্ট রিমেম্বার্স ডে হিসাবে আর কি এটাকে পালন করা হয়। এবং সেই সব মানুষদের ক্ষেত্রে যারা আর কি তোমার হচ্ছে যে এই ব্রুটালিটি বা এই প্রসিকিউট বা এই হলোকস্টের যারা আর কি তোমার হচ্ছে যে ভিকটিম ছিল, তাদের জন্য এই তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেম্বারেন্স ডে হিসাবে এই দিনটাকে আর কি পালন করা হয় 7ই জানুয়ারি 1945 খ্রিস্টাব্দে। তো দেখো, আজকে বললাম আমি তোমাদের ক্লাসটা ছোট, তবে ক্লাস শেষের আগে তোমাদেরকে এই কনসেন্ট্রেশন ক্যাম্পের কিছু ছবি আমি একটু দেখিয়ে নিতে চাই। এখানে দেখো যে কিরম ভাবে এনাদের সাথে ট্রিটমেন্ট করা হতো, এনাদেরকে কিরম ভাবে রাখা হতো। মোস্ট তোমার হচ্ছে যে জিউস পিপলদেরকেই এইরকম অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, ভয়ানক ভাবে তাদের সাথে আর কি অত্যাচার করা হতো। দেখো কনসেন্ট্রেশন ক্যাম্পে অবস্থিত কিছু মানুষদের শারীরিক মানে অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে তাদের সাথে কি ভয়ানক পরিবেশে তারা বসবাস করতো, বা কি ভয়ানক তাদের সাথে আর কি অত্যাচার হতো এই সময়। এবং লাস্ট যে পিকচারটা দেখাবো, খুব ইমোশনাল এই পিকচারটা। এই পিকচারটা হচ্ছে সেই মেয়েটা যার কথা আমি তোমাদেরকে একদম প্রথমেই, যার কথা দিয়ে আমি শুরু করেছিলাম, যার বইটা দিয়ে আমি শুরু করেছিলাম, যেই মেয়েটা নিজের তিনি মানে ডায়েরি লিখছিল 1942 থেকে 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার ডায়েরিতে প্রত্যেকটা বাক্যতে তিনি তাদের ওপর, অর্থাৎ জার্মান ইহুদিদের উপর চলা এই নারকীয় ঘটনার উত্তর চেয়েছেন, নারকীয় ঘটনাকে বর্ণনা করেছেন। এবং একটা উত্তরই উনি খালি চেয়েছেন, বা একটা প্রশ্নই উনি খালি ওনার ডায়েরির মধ্যে করে গেছেন, অব্যক্ত থেকে গেছে বা উজ্জ্ব থেকে গেছে, কিন্তু প্রশ্নটা কিন্তু উনি বারবার করে গেছেন। সেই প্রশ্নটা হচ্ছে কেন, কেন, কেন। এই হচ্ছে সেই অ্যানি ফ্র্যাঙ্ক। মাত্র 16 বছর বয়সে, ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে, সালটাও ঠিকঠাক করে জানা যায় না, তখনও পর্যন্ত মানে 16 বছর বয়স হয়নি, 12ই জুন 1929 খ্রিস্টাব্দে না জন্ম হয়। এবং ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে 1945 খ্রিস্টাব্দে কখনো উনি আর কি তোমার হচ্ছে যে কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা যান। এবং এমন অস্বাস্থ্যকর পরিবেশ ছিল যে মানে ওনার দিদি তার দুদিন আগেই মারা যান, তার দুদিন পরেই ইনিও আর কি মৃত্যুবরণ করেন। তো আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, আশা করি তোমরা ক্লাসটা দেখবে। এবং
তোমরা নিজেরাও বিবেচনা করবে ক্লাসটা সম্পর্কে, এবং নিজেদের বিবেককে নিজেরা জিজ্ঞাসা করবে কেন ঘটেছিল, কেন হয়েছিল। যাই হোক, আজকের ক্লাস আমরা এত দূর অবধি রাখছি। পরবর্তী ক্লাসে আরো অন্য অনেক ইন্টারেস্টিং থিওরির, ইন্টারেস্টিং টপিকের উপর তোমাদের জন্য ক্লাস আনতে পারবো আশা করি। আজকের ক্লাস আমরা এত দূর অবধি রাখছি। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। সাইনিং অফ, রাজদীপ চ্যাটার্জি।